চীনের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো শুধু একটি দেশের নয়, পুরো মানব সভ্যতার জন্য সতর্কবার্তা হয়ে দাঁড়ায়। মাও সেতুং এর গ্রেট লিপ ফরওয়ার্ড ঠিক তেমনই এক অধ্যায়। কাগজে কলমে উন্নয়নের স্বপ্ন, বাস্তবে মৃত্যু। কোটি কোটি মানুষ খাদ্যের অভাবে মারা যাচ্ছেন, অথচ রাষ্ট্র তখনও দাবি করছে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে। প্রশ্ন উঠছে, একটি সরকার যখন নিজের জনগণের মৃত্যুকেও অস্বীকার করতে শেখে, তখন সেই রাষ্ট্রের ক্ষমতা আসলে কাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়? গ্রামগুলো তখন মৃত্যুক্ষেত্র। ফসল নেই, রান্নার হাঁড়ি গলিয়ে ইস্পাত বানানো হচ্ছে, শিশুদের খেলনা পর্যন্ত রাষ্ট্রের আদেশে আগুনে ফেলা হচ্ছে। আর শহরগুলোতে, সেখানে ক্ষুধা নয়, সন্ত্রাস, সন্দেহই অপরাধ। শিক্ষক, লেখক, পার্টির সদস্য কেউই নিরাপদ নন। মানুষ কথা বলা বন্ধ করে দেয়, কারণ একটি প্রশ্নই যথেষ্ট, জীবন ধ্বংস করে দেওয়ার জন্য। এই ভয়ের রাষ্ট্রেই বড় হচ্ছিল এক কিশোর, নাম শি জিনপিং, যার বাবা একসময় বিপ্লবের নায়ক ছিলেন। সেই বাবাই একদিন রাষ্ট্রের চোখে হয়ে ওঠেন বিশ্বাসঘাতক। পরিবার ধ্বংস হয়, শি জিনপিংকে ছুঁড়ে ফেলা হয় বেইজিংয়ের আলো থেকে অন্ধকার গ্রামে। প্রশ্ন আসে, এই অবস্থায় একজন কিশোর কি শেখে? প্রতিশোধ? না টিকে থাকার কৌশল। না জল আছে, না বিদ্যুৎ, না ভবিষ্যৎ। দিনের পর দিন কঠিন পরিশ্রম, ক্ষুধা, অপমান। কিন্তু এখানেই জন্ম নেয় এক ভয়ঙ্কর উপলব্ধি। চীনে বেঁচে থাকতে হলে শক্তির বিরুদ্ধে নয়, শক্তির ভেতরে ঢুকতে হয়। বিদ্রোহ করলে হারিয়ে যেতে হয়, কিন্তু অপেক্ষা করলে হয়তো সুযোগ আসে। শি জিনপিং অপেক্ষা করেন, কিন্তু নিঃশব্দে। তিনি দেখেন গ্রাম কিভাবে চলে, মানুষ কিভাবে ভয় পায়, আর রাষ্ট্র কোথায় ব্যর্থ হয়। তিনি বুঝে যান, ক্ষমতা আসে বক্তৃতা থেকে নয়, আসে নিয়ন্ত্রণ থেকে। প্রশ্ন হলো, কতজন মানুষ অপমানকে অস্ত্র বানাতে পারে? তিনি বারবার পার্টিতে যোগ দেওয়ার আবেদন করেন, প্রত্যাখ্যান আসে, কারণ তার বাবার অতীত। এখানে সাধারণ মানুষ হলে হাল ছেড়ে দেয়, কিন্তু শি জিনপিং প্রশ্ন করেন, এই প্রত্যাখ্যান আমাকে কি শেখাচ্ছে? তিনি বুঝে যান সিস্টেম কারা পছন্দ করে আর কারা বিপজ্জনক। তিনি নিজেকে বিপজ্জনক হতে দেননি, তিনি নিজেকে প্রয়োজনীয় করে তুলেছিলেন। গ্রামবাসীর সমর্থন পান, নিচ থেকে অনুমোদন। চীনের রাজনীতিতে এটি অস্বাভাবিক। অবশেষে পার্টির সদস্য পদ। এখানেই কি গল্প শেষ? না, এখান থেকেই শুরু হয় আসল খেলা। সিংহুয়া ইউনিভার্সিটিতে ভর্তি। বাইরে থেকে দেখলে শিক্ষা, ভেতরে ভেতরে ক্ষমতার নেটওয়ার্কে পুনঃপ্রবেশ। প্রশ্ন উঠছে, চীনে আসল ডিগ্রি কি বইয়ে লেখা, না মানুষের পরিচয় লুকিয়ে থাকে? এরপর আসে সেই সিদ্ধান্ত যা আজও রাজনীতিবিদদের জন্য এক ধাঁধা। বেইজিংয়ের কেন্দ্রীয় ক্ষমতা ছেড়ে স্বেচ্ছায় দরিদ্র প্রদেশে চলে যাওয়া। কেন কেউ নিজের চোখের সামনে থাকা ক্ষমতা ছেড়ে দেয়? কারণ শি জিনপিং জানতেন, কেন্দ্রে থাকলে শত্রু তৈরি হয়, প্রদেশে থাকলে ফলাফল তৈরি হয়। তিনি কথা কম বলেন, কাজ বেশি করেন। সেচ ঠিক হয়, কৃষি বদলায়, চাষির আয় বাড়ে। সংখ্যা কথা বলে, আর এই সংখ্যাই তাকে বিপজ্জনক করে তোলে। কারণ চীনে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সেই যার ফলাফল আছে। এক প্রদেশ, তারপর আরেক প্রদেশ, প্রতিটা জায়গায় একই প্যাটার্ন, নীরব প্রশাসন, দৃশ্যমান উন্নয়ন। প্রশ্ন হলো, এই উন্নয়ন কি নিছক উন্নয়ন, নাকি ভবিষ্যৎ ক্ষমতার ভিত্তি? তারপর আসে সাংহাই 2006। দুর্নীতিতে কাঁপছে শহর, সামনে অলিম্পিক। চীনের মুখ রক্ষা করা জরুরি। এখানে ব্যর্থতা মানে আন্তর্জাতিক লজ্জা। দায়িত্ব দেওয়া হয় শি জিনপিংকে। অনেকেই ভাবেন তিনি হয়তো এখানেই আটকে যাবেন, কিন্তু তিনি ঠিক উল্টোটা করেন। বিলাসিতা বাতিল, আড়ম্বর নয়,